নমস্কার, আমি শুভাশিস। আমাদের একটা গল্প হোক ইউটিউব চ্যানেলে আপনাদের স্বাগত। আজকের গল্প রাজশেখর বসুর কাহিনী অবলম্বনে পরশ পাথর। গল্প পাঠে এবং সমগ্র পরিচালনায় আমি শুভাশিস, বিশেষ সহায়তায় দেবযানী, পোস্টার এবং সাউন্ড এফেক্ট শুভ। পরেশবাবু একটি পরশ পাথর পেয়েছেন। কবে পেয়েছেন, কোথায় পেয়েছেন, কেমন করে সেখানে এলো, আর পাওয়া যায় কিনা এসব খোঁজে আপনাদের দরকার কি? যা বলছি শুনে যান। পরেশবাবু মধ্যবিত্ত মধ্যবয়স্ক লোক, পৈতৃক বাড়িতে থাকেন, ওকালতি করেন। রোজগার বেশি নয়, কোন রকমের সংসার যাত্রা নির্বাহ হয়। একদিন আদালত থেকে বাড়ি ফেরবার পথে একটি পাথরের নুড়ি কুড়িয়ে পেলেন। জিনিসটা কি অবশ্য তিনি চিনতে পারেননি। একটা নতুন রকম পাথর দেখতে পেয়ে রাস্তার এক পাশ থেকে তুলে নিয়ে পকেটে পুরলেন। বাড়ি এসে তার অফিস ঘরে তালা খুলবার জন্য পকেট থেকে চাবি গোছা বার করে দেখলেন তার রং হলদে। পরেশবাবু আশ্চর্য হয়ে ভাবলেন, ঘরের চাবি তো লোহার, পিতলের হলো কি করে? হয়তো চাবিটা কোনোদিন হারিয়েছিল, গৃহিণী তা না জানিয়েই চাবিওয়ালাকে ডেকে পিতলের চাবিটা গড়িয়ে দিয়েছেন। এতদিন পরেশবাবুর নজরেই পড়েনি। পরেশবাবু ঘরে ঢুকে মানিব্যাগ ছাড়া পকেটের সমস্ত জিনিস টেবিলের ওপর ঢাললেন। তারপর দোতলায় উঠলেন। জিনিসপত্র চাবির কথা তার মনেই রইল না। জলযোগ এবং ঘন্টাখানেক বিশ্রামের পর তিনি মোকদ্দমার কাগজপত্র দেখবার জন্য আবার নিচের ঘরে এলেন এবং আলো জ্বালালেন। প্রথমেই নজরে পড়ল পাথরটি। বেশ গোলগাল চকচকে নুড়ি। কাল সকালে থেকে তার ছোট খোকাকে দেবেন, ওই গুলি খেলবে সে। পরেশবাবু তার টেবিলের দেরাজ টেনে পাথরটি রাখলেন। তাতে ছুরি, কাঁচি, পেন্সিল, খাম, কাগজ ইত্যাদি নানা জিনিস আছে। কি আশ্চর্য, ছুরি আর কাঁচি হলদে হয়ে গেল। পরেশবাবু পাথরটি নিয়ে তার কাঁচের দোয়াতে ঠেকালেন, কিছুই হলো না। তারপর একটি শীষের কাগজ চাপায় ঠেকালেন, হলদে আর প্রায় ডবল ভারী হয়ে গেল। পরেশবাবু কাঁপা কাঁপা গলায় তার চাকরকে ডেকে বললেন, ওরিয়া ওরিয়া, ওপর থেকে আমার ঘড়িটা চেয়ে নিয়ে আয় তো। ওরিয়া ঘড়ি এনে দিয়ে চলে গেল। নিকেলের সস্তা হাত ঘড়ি, তার চামড়ায় ফিতে দিয়ে লাগানো। পাথর ছোঁয়ানো মাত্র ঘড়ি আর ফিতের বগলে সোনা হয়ে গেল। সঙ্গে সঙ্গে ঘড়িটা বন্ধ হয়ে গেল, কারণ স্প্রিংও সোনা হয়ে গেছে, তার জোর নেই। পরেশবাবু কিছুক্ষণ হতভম্ব হয়ে রইলেন। ক্রমশ তার জ্ঞান হলো যে তিনি অতি দুর্লভ পরশ পাথর পেয়েছেন, যা ছোঁয়ালেই সব ধাতু সোনা হয়ে যায়। তার হাত জোর করে কপালে বারবার ঠেকাতে ঠেকাতে বললেন, জয় মা কালী, জয় মা কালী, জয় মা কালী। এত দয়া হলো কেন মা, এত দয়া কেন মা? হরি, তুমি সত্য, তুমি সত্য। এ কি লীলা খেলছো বাবা, স্বপ্ন দেখছি না তো? পরেশবাবু তার বা হাতে একটা প্রকাণ্ড চিমটি কাটলেন। তবুও ঘুম ভাঙল না। অতএব স্বপ্ন নয়। তার মাথা ঘুরতে লাগলো, বুক ধরফর করতে লাগলো। শকুন্তলার মতন তিনি বুকে হাত দিয়ে বললেন, হৃদয় শান্ত হও, হৃদয় শান্ত হও। এখনই যদি ফেল করো, তবে এই দেবতার দান কুবেরের ঐশ্বর্য ভোগ করবে কে? পরেশবাবু শুনেছিলেন এক ভদ্রলোক লটারিতে 4 লাখ টাকা পেয়েছিলেন শুনে আহ্লাদে এমন লাফ মেরেছিলেন যে কড়ি কাঠে লেগে তার মাথায় ফেটে গিয়েছিল। পরেশবাবু নিজের মাথা 2 হাতে চেপে ধরলেন, পাছে তিনি লাফ দিয়ে ফেলেন। অত্যন্ত দুঃখের মতন অত্যন্ত আনন্দ কালক্রমে অভ্যস্ত হয়ে যায়। পরেশবাবু শীঘ্রই প্রকৃতিস্থ হলেন এবং অতঃপর কি করবেন তা ভাবতে লাগলেন। হঠাৎ জানাজানি হওয়া ভালো নয়, কোনো শত্রু কি বাধা দেবে বলাই যায় না। এখন শুধু তার গৃহিণী গিরিবালাকে জানাবেন, কিন্তু মেয়েদের পেটে তো কথাই থাকে না। পরেশবাবু দোতলায় গিয়ে একটু একটু করে সইয়ে সইয়ে পত্নীকে তার মহা সৌভাগ্যের কথা জানালেন এবং 33 কোটি দেবতার দ্রব্য দিয়ে বললেন, খবরদার যেন জানাজানি না হয়। গৃহিণীকে সাবধান করলেন বটে, কিন্তু পরেশবাবু নিজেই একটু অসামাল হয়ে পড়লেন।
শোবার ঘরে তার লোহার কড়িতে পরশ পাথর ঠেকালেন এবং কড়িটা সোনা হওয়ার ফলে নরম হলো, ছাদ বসে গেল। বাড়িতে ঘটি বাটি থালা বালতি যা ছিল সব সোনা করে ফেললেন। লোকে দেখে আশ্চর্য হয়ে ভাবতে লাগলো এইসব জিনিস গিলটি করা হলো কেন। ছেলে মেয়ে আত্মীয় বন্ধু নানা রকম প্রশ্ন করতে লাগলো। পরেশবাবু ধমক দিয়ে বললেন, যাও যাও, বিরক্ত করো না, আমি যাই করি না কেন তোমাদের মাথা ব্যথা কিসের? প্রশ্নের ঠেলায় অস্থির হয়ে পরেশবাবু লোকজনের সঙ্গে মেলামেশাও বন্ধ করে দিলেন। মক্কেলরা স্থির করলে তার মাথা খারাপ হয়ে গেছে নিশ্চয়। এরপর পরেশবাবু ধীরে ধীরে অগ্রসর হতে লাগলেন। তাড়াতাড়ি করলে বিপদ হতে পারে। কিছু সোনা বেচে নোট পেয়ে ব্যাংকে জমা দিলেন, কোম্পানির কাগজ আর নানা রকম শেয়ারও কিনলেন। বালিগঞ্জে 20 বিঘা জমির ওপর প্রকাণ্ড বাড়ি আর কারখানা করলেন। ইট সিমেন্ট লোহা কিছুরই অভাব রইল না, কারণ কর্তাদের বশ করা তার পক্ষে অতি সহজ। এক জায়গায় রাশি রাশি মরচে পড়া মোটর ভাঙা লোহার টুকরো পড়ে আছে। জিজ্ঞাসা করলেন, এই কত দর? লোহার মালিক অতি নির্লোভ বলে, জলজাল তুলে নিয়ে যান বাবু, গাড়ি ভাড়াটা দিতে পারবো না। পরেশবাবু রোজ 10-20 মন উঠিয়ে আনতে লাগলেন। খাস কামরায় লুকিয়ে পরশ পাথর ছোঁয়ানা তৎক্ষণাৎ সোনা হয়ে যায়। 10 জন গুর্খা দারোয়ান আর 5টা বুলডগ কারখানার ফটক পাহারা দেয়, বিনা হুকুমে কেউ ঢুকতে পায় না। সোনা তৈরি আর বিক্রি করতে সবচেয়ে সহজ সোজা কারবার, কিন্তু রাশি পরিমাণে উৎপাদন করতে গেলে একলা পারা যায় না। পরেশবাবু কাগজে বিজ্ঞাপন দিলেন যে অনেক দরখাস্ত বাতিল করে সদ্য MSc পাস প্রিয়তোষ হেনরি বিশ্বাসকে 150 টাকায় বহাল করলেন। তার আত্মীয় স্বজন বিশেষ কেউ নেই, সে পরেশবাবুর কারখানাতেই বাস করতে লাগলো। প্রিয়তোষ প্রাতঃকৃত্য, স্নান, আহার ইত্যাদির জন্য দৈনিক 1 ঘন্টার বেশি সময় নেয় না। 7 ঘন্টা ঘুমোয়, 8 ঘন্টা কারখানায় কাজ করে, বাকি 8 ঘন্টা সে কলেজের হিন্দোলা মজুমদারের উদ্দেশ্যে বড় বড় কবিতা আর প্রেমপত্র লেখে আর হরদম চা আর সিগারেট খায়। অতি ভালো ছেলে, কার সঙ্গে মেশেও না, রোববার গির্জেতেও যায় না, কোনো বিষয়ে কৌতূহল নেই, কখনো জানতে চায় না এত সোনা আসে কোথা থেকে। পরেশবাবু মনে করেন তিনি পরশ পাথর ছাড়া আরেকটি রত্ন পেয়েছেন, এই প্রিয়তোষ ছোকরাকে। সে বৈদ্যুতিক হাপড়ে বড় বড় মুচিতে সোনা গলায় আর মোটা মোটা বাঁট বানায়। পরেশবাবু তা মারোয়ারি সিন্ডিকেটকে বেচেন আর ব্যাংকের খাতায় তার জমা অঙ্কের পর অঙ্ক বাড়তে থাকে। পরেশ গৃহিণীর এখন ঐশ্বর্যের সীমা নেই। গৃহিণী পড়ে পড়ে, গয়না পড়ে পড়ে তার সর্বাঙ্গে বেদনা হয়ে পড়েছে। তিনি শুধু হাতে শাখা আর গলায় রুদ্রাক্ষ ধারণ করতে লাগলেন। কিন্তু পরেশবাবুর কার্যকলাপ বেশি দিন চাপার রইল না। বাংলা সরকারের আদেশে পুলিশের লোক পেছনে লাগলো। তারা সহজে বসে এলো, কারণ রামরাজ্যের রীতিনীতি এখনো তাদের রপ্ত হয়নি। 10-20 ভরি পেয়ে তারা ঠান্ডা হয়ে গেল। বিজ্ঞানীর দল আহার নিদ্রা ত্যাগ করে নানা রকম জল্পনা করতে লাগলেন। যদি তারা 200 বছর আগে জন্মাতেন তবে অনায়াসে বুঝে ফেলতেন যে পরেশবাবু পরশ পাথর পেয়েছেন। কিন্তু আধুনিক বিজ্ঞানে পরশ পাথরের স্থান নেই। অগত্যা তারা সিদ্ধান্ত করতে পারলেন যে পরেশবাবু কোনো রকম উপায়ে পরমাণু ভাঙবার যন্ত্র খাড়া করেছেন এবং পরমাণু ভাঙা টুকরো জুড়ে জুড়ে সোনা তৈরি করছেন বৈজ্ঞানিক উপায়, যেমন ছেঁড়া কাপড় দিয়ে কাঁথা তৈরি হয়। মুশকিল এই যে পরেশবাবুকে চিঠি লিখলে উত্তর পাওয়া যায় না, আর প্রিয়তোষটা ইডিয়েট বললেই হয়। নিতান্ত পিরাপিরি করলে বলে, আমি শুধু সোনা গলাই, কোথা থেকে আসে তা তো জানি না। বিদেশের বিজ্ঞানীরা প্রথমে পরেশবাবুর ব্যাপারে গুজব মনে করে উড়িয়ে দিয়েছিলেন, কিন্তু অবশেষে তারাও চঞ্চল হয়ে উঠলেন। বিশেষজ্ঞদের উপদেশে ঘাবড়ে গিয়ে ভারত সরকার স্থির করলেন পরেশবাবু ডেঞ্জারাস পার্সন। কিন্তু কিছুই করতে পারলেন না, কারণ পরেশবাবু কোনো বেআইনি কাজ করছেন না। তাকে গ্রেফতার করা এবং তার কারখানা ক্রোক করবার জন্য একটা অর্ডিন্যান্স জারির প্রস্তাব উঠল, কিন্তু ক্ষমতাশালী দেশি বিদেশি লোকের আপত্তির জন্য তা হলো না। ব্রিটেন, ফ্রান্স, আমেরিকা, রাশিয়া বিভিন্ন রাষ্ট্রের ভারতস্থ দূতরা পরেশবাবুর ওপর কড়া সুনজর রাখেন, তাকে বারবার ডিনারের নিমন্ত্রণ করেন। পরেশবাবু চুপচাপ খেয়ে যান, মাঝে মাঝে ইয়েস নো বলেন, কিন্তু তার পেটে কেউ কথা বার করতে পারে না, শ্যাম্পেন খাইয়েও না। বাংলাদেশের কয়েকজন কংগ্রেসি নেতা তাকে উপদেশ দিয়েছেন, রাষ্ট্রের মঙ্গলের জন্য আপনার রহস্য আমাদের কয়েকজনকে জানিয়ে দিন। কজন কমিউনিস্ট তাকে বলেছে, খবরদার কারো কথা শুনবেন না মশাই, যা করছেন করে যান, তাতে জগতেরই মঙ্গল হবে।
আত্মীয়, বন্ধু আর খোসামুদের দল বাড়তে থাকে। পরেশবাবু তাদের জন্য যথাযোগ্য পারিতোষিক দিচ্ছেন, তবু কেউ খুশি হচ্ছে না। শত্রুর দল কিংকর্তব্য বিমূঢ় হয়ে চুপ করে আছে। ঐশ্বর্য বৃদ্ধি হলে পরেশবাবু তার চাল বেশি বাড়াননি, তার গৃহিণীও সেকেলে নারী, টাকা ওড়াবার কায়দাও জানেন না। তথাপি পরেশবাবুর নাম এখন ভুবন বিখ্যাত। তিনি নাকি 4টে নিজামকে পুষতে পারেন। তিনি কি খান, কি পড়েন, কি বলেন তা ইউরোপ আমেরিকার সংবাদপত্রে বড় বড় হরফে ছাপা হয়। সম্প্রতি দেশ বিদেশ থেকে প্রেমপত্র আসতে আরম্ভ করেছে। সুন্দরীরা নিজের নিজের ছবি পাঠিয়ে নিজের গুণবর্ণনা করে লিখেছেন, ডিয়ারেস্ট স্যার, আপনার পুরাতন পত্নীটি থাকুন, তাতে আমার আপত্তি নেই। আপনি তো উদার প্রকৃতির হিন্দু। আমাকে শুদ্ধি করে আপনার হারেমে ভর্তি করুন, নয়তো বিষ খাবো। এইরকম চিঠি প্রত্যাহ রাশি রাশি আসছে, আর গিরিবালা ছো মেরে কেড়ে নিচ্ছে। তিনি একটি মেম সেক্রেটারি রেখেছেন। সে প্রত্যাহ রোজ তর্জমা শোনায় এবং গিরিবালার আজ্ঞায় জবাব লেখে। গিরিবালা রাগের বশে অনেক কড়া কথা বলে যান, কিন্তু মেমের বিদ্যা কম। শুধু একটি কথা লেখে, ড্যাব, অর্থাৎ দূর পুরোমুখী। গলায় দেবার দড়ি জোটে না তোর। ইউরোপের 10 জন নামজাদা বিজ্ঞানী চিঠি লিখে জানিয়েছেন যে পরেশবাবু যদি সোনার রহস্য প্রকাশ করেন, তবে তারা চেষ্টা করবেন যাতে রাসায়নিক পদার্থবিদ্যা আর শান্তি, এই 3টি বিষয়ে নোবেল প্রাইজ তিনি একসঙ্গেই পান। এই চিঠিগুলো পরেশ গৃহিণীর প্রেমপত্র মনে করে মেমের মারফত জবাব দিয়েছেন ড্যাম। পরেশবাবু সোনার দর ক্রমেই কমাচ্ছেন। বাজারে 115 টাকা ভরি থেকে 7 টাকা 10 টাকা এনে নামিয়েছেন। ব্রিটিশ সরকার সস্তায় সোনা কিনে আমেরিকার ডলার লোন শোধ করেছেন। আমেরিকা খুব রেগে গিয়েছে, কিন্তু আপত্তি করার যুক্তি স্থির করতেই পারছে না। ভারতের স্টার্লিং ব্যালেন্স ব্রিটেনের কড়াই ঘন্টা শোধ করতে চেয়েছিল, কিন্তু এদেশের প্রধানমন্ত্রী উত্তর দিয়েছেন, আমরা তোমাদের সোনা ধার দিই না, ডলারও দিইনি। যুদ্ধের সময় জিনিসপত্র সরবরাহ করেছি, সেই দেনা জিনিস দিয়ে তোমাদের শুধতে হবে। অর্থনীতি আর রাজনীতির ধুরন্ধর ভাবনায় অস্থির হয়ে পড়েছেন, কোনো সমাধান খুঁজে পাচ্ছেন না। যদি এটা সত্য ত্রেটা বা দাপর যুগ হতো, তবে তারা তপস্যা করে ব্রহ্মা বিষ্ণু মহেশ্বরের সাহায্যে পরেশবাবুকে জব্দই করে দিত। কিন্তু এখন তা হবার জো নেই। কোনো কোনো পণ্ডিত বলেছেন প্ল্যাটিনাম আর রূপো চালাও। অন্য পণ্ডিত বলেছেন তাও হয়তো সস্তায় তৈরি হবে, রেডিয়াম বা ইউরেনিয়াম স্ট্যান্ডার্ড করা হোক, কিংবা প্রাচীনকালের মতো বিনিময় প্রথা চালু হোক। চার্চিলকে আর সামলানোই যাচ্ছে না। তিনি খেপে উঠে বললেন, আমরা কমনওয়েলথের সর্বনাশ হতে দেব না। ইউএন ওর কাছে নালিশ করতেও সময় নষ্ট করব না। ভারতে আবার ব্রিটিশ শাসন স্থাপন হোক, আমরা আমাদের ফোর্স গিয়ে ওই পরেশটাকে ধরে নিয়ে আসুক। আইল অফ ওয়াইটে ওকে নজরবন্দি করা হোক। সেখানে সে যত সোনা পারে তৈরি করুক, কিন্তু সে সোনা এম্পায়ারের সোনা, ব্রিটিশ রাষ্ট্রশক্তির সম্পত্তি। আমরা তাই বিলি করব, আমরাই তার বিলি করব। বার্নার্ড শ বলেছেন, সোনা একটা অকেজ ধাতু, তাতে লাঙল, কাস্তে, কুড়ুল, বয়লার ইঞ্জিন কিছুই হয় না। পরেশবাবু সোনার মিথ্যা প্রতিপত্তি নষ্ট করে ভালোই করেছেন। এখন তিনি যতই চেষ্টা করুন, যাতে সোনাকে ইস্পাতের মতো শক্ত করা যায় না। সোনার খুঁড় পেলে আমি দাঁড়ি কামাবো। রাশিয়ার এক মুখপাত্র পরেশবাবুকে লিখেছেন, মহাশয়, আপনাকে পরম সমাদরে নিমন্ত্রণ করছি। আমাদের দেশে এসে বাস করুন, খাসা জায়গা। এখানে সাদা কালোই ভেদ নেই। আমাদের মাথায় মনি করে রাখবো। দৈবক্রমে আপনি আশ্চর্য শক্তি পেয়েছেন, কিন্তু মাফ করবেন, আপনার বুদ্ধি তেমন নেই। আপনি সোনা করতেই জানেন, কিন্তু তার সৎ ব্যবহার জানেন না। আমরা আপনাকে শিখিয়ে দেব। যদি আপনার রাজনৈতিক উচ্চাশা থাকে, তবে আপনাকে সোভিয়েত রাষ্ট্রমণ্ডলের সভাপতি করে দেব। মস্কো শহরে 100 একর জমির ওপর সুন্দর প্রাসাদ আপনার বাসের জন্য করে দেব। আর যদি নিরিবিলি চান, তবে সাইবেরিয়ায় থাকবেন, একটা আস্ত নগর আপনাকে দেব। চমৎকার দেশ, আপনাদের শাস্ত্রে যাকে বলে উত্তর কুরু। এই চিঠিও গিরিবালা প্রেমপত্র ধরে নিয়ে জবাব দিয়েছেন, ড্যাম। পরেশবাবু সোনার দাম ক্রমশ খুব কমিয়েছে, এখন 4.5 আনা ভরি। সমস্ত পৃথিবীতে খনিজ সোনা প্রতি বছর আন্দাজ 20,000 মন উৎপন্ন হয়। সোনার স্ট্যান্ডার্ড অধঃপতনে গেছে। সব দেশেই ভীষণ ইনফ্লেশন। নোট আর ধাতুর মুদ্রা কোলামকুচির সমান হয়ে গিয়েছে। মজুরি আর মাইনে বহুগুণ বাড়িয়েও লোকে দুর্দশায় ঘুষছে না।
অগ্নিমূল্য জিনিসের। চারিদিকে হাহাকার পড়ে গেছে। ভিন্ন ভিন্ন দলের 10 জন অনশনব্রতী মৃত্যুপণ করে পরেশবাবুর ফটকের সামনে শুয়ে পড়েছেন। মাঝে মাঝে তিনি বেনামি চিঠি পাচ্ছেন, তুমি জগতের শত্রু, তোমাকে খুন করব। পরেশবাবুরও ঐশ্বর্যে অরুচি ধরে গেছে। গিরিবালা কান্নাকাটি শুরু করেছেন। কেবলই বলছেন, যদি শান্তিতে থাকতে না পারি তবে ধনদৌলত নিয়ে কি হবে? সর্বনেশে পাথরটাকে বিদায় করো, সব সোনা গঙ্গায় ফেলে কাশিবাস করবো, চলো। পরেশবাবু মনস্থির করে ফেললেন। সকালবেলা প্রিয়তোষকে সোনার তৈরির রহস্য জানিয়ে দিলেন। প্রিয়তোষ নির্বিকার। পরেশবাবু তাকে পরশ পাথরটা দিয়ে বললেন, এটাকে আজই ধ্বংস করে ফেলো, পুড়িয়ে অ্যাসিড দিয়ে গলিয়ে অন্য কোনো উপায়ে। প্রিয়তোষ বললে, রাইট রাইট। বিকেলবেলা একজন দরওয়ান দৌড়ে এসে পরেশবাবুকে বললে, এই জলদি আসুন হুজুর, বিশওয়াস সাহেব পাগলা হয়ে গেছেন, আপনাকে ডাকছেন। পরেশবাবু তাড়াতাড়ি গিয়ে দেখলেন প্রিয়তোষ তার শোবার ঘরে খাটিয়ায় শুয়ে কাঁদছে। পরেশবাবু জিজ্ঞাসা করলেন, হ্যাঁ ব্যাপার কি হে প্রিয়তোষ? প্রিয়তোষ উত্তর দিলে, এই চিঠিটা পড়ে দেখুন স্যার। পরেশবাবু বললেন, হে প্রিয়, বিদায়। বাবা রাজি নন, তার নানা রকম আপত্তি। তোমার চাল চুলো নেই, পরের বাড়িতে থাকো, মোটে 150 টাকা মাইনে পাও, তার ওপর আবার জাতে খ্রিস্টান, আবার আমার চাইতে বয়সে 1 বছরের ছোট। বললেন, বিয়ে হতেই পারে না। আর একটা খবর শোনো, গুঞ্জন ঘোষের নাম শুনেছ? চমৎকার গায়ে, সুন্দর চেহারা, কোকড়া চুল, সিভিল সাপ্লাইয়ে 600 টাকা মাইনে পায়। বাপের একমাত্র ছেলে, বাপ কন্ট্রাক্টারি করে নাকি কোটি টাকা করেছে। সেই গুঞ্জনের সঙ্গে আমার বিয়ে ঠিক হয়ে গেছে। দুঃখ করো না লক্ষ্মীটি। বকুল মল্লিককে চেনো তো? আমার চেয়ে 3 বছরের জুনিয়র, ডায়োসিসানে একসঙ্গে পড়েছি। আমার কাছে দাঁড়াতে পারে না, তা হোক, অমন মেয়ে হাজারে একটি পাবে না। বকুলকে বাগাও, তুমি সুখী হবে। প্রিয় ডার্লিং, এই আমার শেষ প্রেমপত্র। কাল থেকে তুমি আমার ভাই, আমি তোমার স্নেহময় দিদি। এটি আজ পর্যন্ত তোমারই হিন্দোলা। চিঠি পড়ে পরেশবাবু বুঝলেন, তুমি তো আচ্ছা বোকা হে, হিন্দোলা নিজে থেকে সরে পড়ছে, এতে দুঃখের কি আছে? তোমার আবার কালীঘাটে পুজো দেওয়া চলবে না। না না, না হয় গির্জায় 2টো মোমবাতি জ্বালিয়ে দিও। নাও, ওঠো ওঠো, চোখ মুখ ধুয়ে চার খানিক লুচি খাবে এসো। হ্যাঁ ভালো কথা, পাথরটা কি কোনো গতি করতে পারলে? প্রিয়তোষ করুণ স্বরে বললে, হ্যাঁ গিলে ফেলেছি স্যার, এ প্রাণ আর রাখবো না। আপনার পাথর আমার সঙ্গে কবরে যাবে। ও এতদিনের ভালোবাসার পর এখন কিনা গুঞ্জন ঘোষ। পরেশবাবু আশ্চর্য হয়ে বললে, হ্যাঁ পাথরটা গিলে ফেললে কেন, বিষ নাকি? প্রিয়তোষ বললে, কম্পোজিশন তো জানা নেই স্যার, কিন্তু মনে হচ্ছে ওটা বিষ। যদি বিষ নাও হয়, যদি আজ রাত্রির মধ্যে না মরি, তবে কাল সকালে নিশ্চয়ই 10 গ্রাম পটাশিয়াম সাইনাইড খাবো। আমি ওজন করে রেখেছি। আপনি ভাববেন না স্যার, আপনার পাথর আমার সঙ্গেই কবরস্থ হয়ে থাকবে সেই ডে অফ জাজমেন্ট পর্যন্ত। পরেশবাবু বললেন, আচ্ছা পাগলের পল্লায় পড়া গেছে তো। এসব বদখেয়ালি ছাড়ো, আমি চেষ্টা করবো যাতে হিন্দোলার সঙ্গে তোমার বিয়ে হয়। ওর বাপ জগাই মজুমদার আমার বাল্যবন্ধু ঘুঘুলো। তোমাকে আমি ভালো রকম যৌতুক দেবো, তা শুনলে হয়তো সে মেয়ে দিতেও রাজি হবে। কিন্তু তুমি যে খ্রিস্টান, হিন্দু হবো স্যার। একেই বলে প্রেম। এখন ওটো ওটো, ডাক্তার চ্যাটার্জির কাছে চলো, পাথরটাকে তো পেট থেকে বার করতে হবে। পরেশবাবু জানালেন যে প্রিয়তোষ অন্যমনস্ক হয়ে একটা পাথরের নুড়ি গিলে ফেলেছে। ডাক্তারের উপদেশে পরদিনই এক্সরেতে ফটো নেওয়া হলো। তা দেখে ডাক্তার চ্যাটার্জি বললেন, এমন কেস তো দেখা যায় না, কালই আমি ল্যান্ডসেটে রিপোর্ট পাঠাবো। এই ছোকরা সেন্ডিং কোলনের পাশ থেকে ছোট্ট একটা সেমিকোলন বেরিয়েছে, তার মধ্যে পাথরটা আটকে রয়েছে। হয়তো আপনি নেমে যাবে। এখন যেমন আছে সেরকম থাকুক, বিশেষ কোনো ক্ষতি হবে না। যদি খারাপ লক্ষণ দেখা দেয় তবে তো পেট ছিঁড়ে বার করে দেবো। পরেশবাবুর চিঠি পেয়ে জগাই মজুমদার তাড়াতাড়ি দেখা করতে এলেন এবং কথাবার্তার পর ছুটে গিয়ে তার মেয়েকে বললেন, ওরে তোলা, প্রিয়তোষ হিন্দু হতে রাজি হয়েছে রে, তাকে বিয়ে কর, দেরি নয়, ওর শুদ্ধিটা আজই হয়ে যাক, কাল বিয়ে হবে। হিন্দোলা আকাশ থেকে পড়ে বললে, হ্যাঁ কি বলছো তুমি বাবা?
এই পরশু বললে গুঞ্জন ঘোষ, আর আবার আজ বলছো প্রিয়তোষ। এই দেখো, গুঞ্জন আমাকে হীরার আংটি দিয়েছে, বেচারা কি মনে করবে? তুমি তাকে কথা দিয়েছো, আমিও দিয়েছি, তার খেলাপ করতে পারি না। গুঞ্জনের কাছে কি প্রিয়তোষ, কিসে আর কিসে। জগাইবাবু বললেন, যা যা, তুই আর সব বুঝিস, তুই তো সব বুঝিস। প্রিয়তোষ এখন হিরণ্যগর্ভ হয়েছে, ওর পেটে সোনার খনি, যবে হোক একদিন বেরোবেই, তখন সেই পরশ পাথর তোরই হাতে আসবে। পরেশবাবু সেটা নেবেন না, আর প্রিয়তোষকে যৌতুক হিসাবে দেবেন। ফেরত দে ওই হীরার আংটি, আমি 1000টা হীরের আংটি তোকে দিতে পারবো। ওরম 1000টা হীরের আংটি প্রিয়তোষ তোকে দিতে পারবে। অমন সুপাত্রের কাছে কোথায় লাগে তোর ওই গুজে ঘোষ আর কন্ট্রাক্টর বাপ? আর কথাটি নয়, প্রিয়তোষকেই বিয়ে কর। অশ্রু গদগদ কণ্ঠে ফুপিয়ে ফুপিয়ে হিন্দোলা বললে, তাকেই তো ভালোবাসতুম, কিন্তু বড্ড যে বোকা। জগাইবাবু বললেন, আরে বোকা না হলে তোকে বিয়ে করতে চাইবে কেন? যার পেটে পরশ পাথর সে না ইচ্ছে করলেই পৃথিবীর সেরা সুন্দরীকেই বিয়ে করতে পারে। প্রিয়তোষ হেনরি বিশ্বাসের মনে বিন্দু মাত্র অভিমান নেই। তার শুদ্ধি হলো, এক সের ভেজিটেবল ঘি দিয়ে হোম হলো, 5 জন ব্রাহ্মণ লুচি ছোকা দই বোঁদে খেলে, তারপর হিন্দোলা আর প্রিয়তোষের সঙ্গে বিয়ে হয়ে গেল। কিন্তু জগাইবাবু, তার কন্যার মনস্কামনা পূর্ণ হলো না, পাথরটাও নামলো না। কিছুদিন পরে এক আশ্চর্য ব্যাপার দেখা গেল, পরেশবাবু তৈরির সমস্ত সোনার জেল্লা ধীরে ধীরে কমে যেতে লাগলো। মাসখানিক পরে যেখানে যত ছিল সবই আবার লোহা হয়ে গেল। সকলেই জানে যে ব্যর্থ প্রেমের স্বাস্থ্য তেমন বিগড়ে যায়, তৃপ্ত প্রেমে তেমন চাঙ্গা হয়ে যায়। দেহের সমস্ত যন্ত্র চটপট কাজ করে, অর্থাৎ মেটাবলিজম বেড়ে যায়। প্রিয়তোষ 1 মাসের মধ্যে পাথর জীর্ণ করে ফেলেছে। এক্সরেতে তার কণা মাত্র দেখা যায় না। পাথরের তিরোধানের সঙ্গে সঙ্গে পরেশবাবুর সমস্ত সোনা পূর্বরূপ ফিরে পেয়েছে। হিন্দোলা আর তার বাবা ভীষণ চটে গেছেন, বলছেন, প্রিয়তোষটা মিথ্যাবাদী, ঠক জোচ্চোর, ধাপ্পা বিশ্বাস করে তার আশায় আশায় এতদিন বৃথায় ওই খ্রিস্টানটার সঙ্গে ময়লা ঘেটেছে। কিন্তু পরশ পাথর হজম করে প্রিয়তোষ মনে বল পেয়েছে, তার বুদ্ধি বেড়ে গেছে। পত্নী আর শ্বশুরের বাক্যবান সে মোটেই গ্রাহ্যই করে না। এমনকি হিন্দোলা যদি বলে তোমাকে তালাক দেব, তবু সে সাইনাইড খাবে না। সে বুঝেছে যে সেন্ট ফ্রান্সিস আর পরমহংসদেব খাঁটি কথা বলে গেছেন, কামিনী আর কাঞ্চন 2 রাবিশ, লোহার তুলা কিছুই নেই। এখন সে পরেশবাবুর নতুন লোহার কারখানা চালাচ্ছে, রোজ 50 টন নানা রকম মাল ঢালাই করছে এবং বেশ ফুর্তিতেই আছে। সমাপ্ত। গল্পটি আপনাদের কেমন লাগলো অবশ্যই জানাবেন। গল্পটি ভালো লাগলে লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব ও শেয়ার করতে ভুলবেন না। নমস্কার।